তো গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আমরা সেখান থেকে শুরু করবো আজকে। আমাদের এই টপিকসটা ছিল আমরা লেভিওরুহিতা নিয়ে কথা বলতেছিলাম, বায়োলজি অফ লেভিওরুহিতা রুই। তোমাদের তো পরীক্ষা বন্ধ, কোনো পরীক্ষা হচ্ছে না, তাই না? জি স্যার, পরীক্ষা হচ্ছে না। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা কেমন শোনা যাচ্ছে? জোরে না আসছে? স্যার ঠিক আছে। আচ্ছা, ঠিক থাকলে তো খুব ভালো। তাহলে আমরা শুরু বলে গত ক্লাসে আলোচনা করেছিলাম আসলে লেভিওরুহিতার রুইয়ের বিভিন্ন ধরনের বায়োলজি, তারপর গ্রোথ কিভাবে হচ্ছে, তারপরে তার সে কোথায় স্পনিং করে, কিভাবে স্পনিং করে, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো আসলে কত বয়স, সেক্সুয়াল ম্যাচুরিটি, এইসব বিষয় নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো আসলে ইমব্রানিক ডেভেলপমেন্ট নিয়ে, যে একটা মাছ যখন একটা ফিশ যখন স্পন করলো, অসংখ্য ডিম, তার ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন হওয়ার পর থেকে কি ঘটনা ঘটে, এই বিষয়গুলো একটু জটিল, কিন্তু আসলে কিছু কিছু সাবজেক্ট, কিছু কিছু টপিক আসলে তোমাদের অনেক সময় কিছু বুঝে কিছু না বুঝে আগে আয়ত্ত করে নিতে হয়, তারপর হয়তো সে বিষয়গুলো আস্তে আস্তে মানে চলে আসে, মাথায় চলে আসে। তো ইমব্রানিক ডেভেলপমেন্ট যে টপিকটা, এটা একটু জটিল হবে, তো তোমাদের একটু পড়তে হবে, কয়েকবার মনোযোগ দিয়ে পড়লে হয়তো অনেক কিছু বোঝা হবে যে আসলে এই স্টেজে প্রত্যেক ফিশের ক্ষেত্রে একটা কমন ফিচার রয়েছে, যে আসলে আসলে কার্পের ক্ষেত্রে প্রত্যেক কার্পের ইমব্রানিক ডেভেলপমেন্ট অথবা লার্ভাল ডেভেলপমেন্ট গুলো একই ধরনের, যে কোন স্টেজে কি হবে, তার কোন রূপ পরিবর্তন হচ্ছে, এগুলো সব একই ধরনের, এবং সেগুলো একটা যদি ভালো করে আয়ত্তস্থ করতে পারে, তাহলে পরে সবগুলাই হয়তো খুব ইজি হয়ে যাবে। তো আমরা সেটা নিয়ে কথা বলতেছিলাম, সেটা নিয়ে কথা বলবো। আমি ফিগার গুলো যাচ্ছি না, ফিগার আমি জাস্ট তোমাদের যে ক্যারেক্টার গুলো, সেই ক্যারেক্টার গুলো দেখাচ্ছি, আর ফিগারের সাথে তোমরা মিলিয়ে নিবে। আমার যে স্লাইডে আমরা এভাবে দেখাতে পারতেছিলাম, বলতেছিলাম আপনার ফার্টিলাইজেশন ফার্স্ট ক্লিভেজ স্টার্ট ইন 35 to 45 মিনিট। বলছে যখন এগ এন্ড স্পার্ম ফার্টিলাইজ হয়ে গেল, একটা ফার্টিলাইজ হয়ে গেল স্পার্ম ধরে, তারপরে সাধারণত 30 মিনিটস পরে, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় এনভায়রনমেন্টের উপর কারণে, বিভিন্ন কারণে সেটা ভেরি করতে পারে। এই জন্য বলা হচ্ছে 35 to 45 মিনিটস ফার্স্ট ক্লিভেজ, and followed by 5 to 7 minutes by the second cleavage। তারপরে 5 থেকে 7 মিনিটের মধ্যে সেকেন্ড ক্লিভেজ হয়ে যায়। এবং তোমরা যদি ফার্টিলাইজ এগটাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখো, তাহলে হয়তো এই জিনিসগুলো খুব সুন্দর করে দেখাও যায়, যে কিভাবে তার মানে সেলগুলো বাড়তেছে। তারপর হচ্ছে 8 সেল স্টেজ, এটা হয় 65 to 75 মিনিটস। 16 সেল স্টেজ, তারপর হচ্ছে 1 hour to 35 মিনিটস। 32 সেল, যখন 32টা সেল দেখা যায়, এটা বলে যে 2 hours 10 minutes, বাট অ্যারাউন্ড 2 hours। Completion of yolk invasion and formation of blastophore। আমরা যদি এখানে একটু দেখো যে আসলে ব্লাস্টুলা ডেভেলপমেন্ট স্টেজ, তারপর গ্যাস্টুলা, এই জিনিসগুলো আমরা এখানে জাস্ট টেবিলে বলার চেষ্টা করতেছি আর কি। তো 5 ঘন্টা বা 45 মিনিট পরে ইয়ক ইনভার্সন শুরু হয়ে যায়, এবং সেখানে ইয়ক ইনভার্সন হাফ কমপ্লিট হয়ে যায়, এবং আফটার 2 আওয়ার্স, উইদিন 2 আওয়ার্স এটা কমপ্লিট হয়ে যায়। ইয়ক প্লাগ স্টেজ রিস্ট আফটার 3 আওয়ার্স। এই টার্মিনোলজি নতুন, তোমরা একটু ডেফিনেশন দেখে নিও আর কি ইন্টারনেটে, যে কোন স্টেজটা কিভাবে কেন কিরকম বলা হচ্ছে। আর পরে আমরা সময় এগুলো সবগুলো যখন পড়ানো হয়ে যাবে, তখন সবগুলো ডেফিনেশন আর একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো আর কি। অ্যাপিয়ারেন্স অফ ইমরানিক রুডিমেন্ট, আসলে ইমরানিক বাট যেটা তৈরি হয়, সেটা কখন তৈরি হয়? ইয়ক মাস্ট স্টার্ট ইলংগেশন ইন 4 to 5 hours, followed by the appearance of myotomes in 6 to 8 hours, and this time head and tail region formed.
বলছে ইমব্রায়নিক বার্ড তৈরি হয় কখন, যে ইয়ক মাসটা আস্তে লম্বা হতে থাকে, এলongated দেখা হতে থাকে আফটার 4 to 5 আওয়ার্স। এবং তারপর যে মায়োটুমস, যে মাসেলের ক্ষুদ্রতম একক যেটা বলা হয়েছে, মায়োটুমস দেখা যায় 6 থেকে 8 আওয়ার্স, এবং হেড এন্ড টেইল রিজিয়ন ফর্মড ইন দিস টাইম। তারপরে কি হয়, অ্যাপিয়ারেন্স অফ হার্ড রুডিমেন্ট এন্ড অ্যাপিয়ারেন্স অফ অপটিক রুডিমেন্ট। চোখ, অপটিক মানে চোখের বার্ট বা চোখের যে প্রিলিমিনারি অংশ, সেটা তৈরি হয় আফটার 5 আওয়ার্স। and 7 to 10 myotomes are also formed, এবং সেই সময় মাইক্রোস্কোপ নিচে দেখা যায় 7 থেকে 8টা মায়োটুমস দেখা যায়। এবং হার্ট হার্ট তৈরি হচ্ছে, বা হার্টের যে বা রুডিমেন্ট বা প্রিলিমিনারি অংশ, যে যেখান থেকে শুরু, সেটা তৈরি হচ্ছে 15 আওয়ার 15 আওয়ার্স লেটার। and pulsation of the heart begins after 15 hour and 20 minutes। বলছে সাধারণত 15 ঘন্টা and 20 মিনিটস পরে হার্টের বিট বা পালস বোঝা যায় মাইক্রোস্কোপের নিচে। An appearance of gill rudiment 15 hours and 15 minutes, an appearance of pectoral fin bud 14 hours and 30 minutes, an appearance of otocyst rudiment 13 hours and 20 minutes, and commencement of movement of embryo। বলছি embryo নড়াচড়া শুরু হয় কখন, 9 আওয়ার, সাধারণত 9 ঘন্টা পরেই এমব্রায়োর হালকা নড়াচড়া দেখা যায়। এটা আসলে খালি চোখেও দেখা যায় না, সাধারণত অনেক সময় মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়। and 17 myotomes and একটা অর্গানে বলা যায়, একটা কাফার ও ভেসিকল সিন, এক ধরনের ভেসিকল দেখা যায় সেই সময়, এটাকে তখন আর কি বালবাস অংশ বলা হচ্ছে, এক ধরনের থলের মতো অংশ আর কি। হার্ট অ্যাপিয়ার্স অ্যান্টেরিয়র টু দি ইয়ক স্যাক, তখন হার্টটা ইয়ক স্যাকের একেবারে অ্যান্টেরিয়র পার্টে ভিজিবল হয় বা থাকে। ইয়ক হ্যাজ এ পোস্টেরিয়র ব্লান্ট অ্যান্ড উইথ স্লাইট পিঙ্কিশ ব্লো অন দ্য ডর্সাল পার্ট। বলছি ইয়ক স্যাকের পোস্টেরিয়র পার্টটা হয় একটু ব্লান্ট টাইপ, এবং উইথ স্লাইট পিঙ্কিশ হিউ অন ডর্সাল পার্ট। উপরের দিকে একটা স্লাইটলি পিঙ্কিশ আভা দেখা যায় ডর্সাল পার্টের মধ্যে। আইস ফ্যান্ডস ইউলিশ ব্রাউন, চোখের কালার যখন ইউলিশ ব্রাউন হয়। After hatching, after 6 hours of hatching, pectoral fin rudiment absent, তখন pectoral fin rudiment দেখা যায় না। and irregular embryo movement টা visible হয়, but not so regular way, not in any pulse way. In 12 hours of hatching, chromatophore in eyes appears, making the center black। বলছে যখন ক্রোমাটোফোর ভিজিবল হয় চোখের মধ্যে, এবং চোখ কালো বিন্দুর মতো দেখা যায়। And 24 hours of hatching,
Few chromatophore on the dorsal region of the yolk sac. yolk sac এর উপরের অংশ দিকে কিছু chromatophore দেখা যায়, and gill arches are clear. তখন gill arch visible হয় but clear, and caudal spatula and anal region distinct. তখন কি caudal region এবং anal regionটা distinct হয়. notochord turns upward এবং নোটোকনটা আগে যে পোর্শনে থাকে সেখান থেকে আপওয়ার্ড মুভমেন্টে চলে যায়, and pectoral fin without rays. and pectoral fin ভিজিবল হয় কিন্তু বাট সেখানে কোনো রে থাকে না. and 34 hours of hatching, lower lip clear, lower lip visible হয়, pectoral fin prominent, pectoral finটা prominent হয়, and chromatophore on dorsal margin of yolk sac and head and dorsal fin. chromatophore dorsal সাইডে হয় এবং হেড রিজনে হয় এবং dorsal ফিনও দেখা যায়. no chromatophore on caudal region, caudal regionে যখন কোনো chromatophore থাকে না. mouth sent as a slit, ছোট্ট একটা অংশের মতো দেখা যায় আর কি. তো আফটার 40 ইয়ার্স অফ হ্যাচিং এভারেজ সাইজ তখন হয়ে যায় 6 to 6.2 মিলিমিটার, and yolk sac convex anteriorly, and embryo yellow in color. yolk sac-টা একটু বাঁকানো হয় এবং সেটার কালার হয়ে যায় কি embryo কালারটা হচ্ছে ইয়েলো ইন কালার. এয়ার ব্লাডার ইজ ডিস্টিংক্ট, তখন এয়ার ব্লাডার ভিজিবল হয়, and gills তখন প্রমিনেন্ট হয়ে যায় এই সময়টাই. তো এই 48 আওয়ার্স সময় পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে বা এই সময়টাকে এখন ডিসক্রাইব করা হচ্ছে লার্ভাল ডেভেলপমেন্ট হিসেবে. তারপরেই আসলে শুধু হ্যাচিং এর 3-4 দিন পর থেকেই ফার্স্ট ফিডিং শুরু হয়ে যায় এবং সেই সময়টাকে বলা হয় পোস্ট লার্ভাল ডেভেলপমেন্ট বা পোস্ট লার্ভাল স্টেজ. তো পোস্ট লার্ভাল স্টেজের কথা বলা হচ্ছে 6 ডে থেকে শুরু করেছে, 6 ডে আফটার হ্যাচিং. লোয়ার জ বিগার অ্যান্ড আপটার্নড, মাউথ গ্যাপ 1.7 millimeter, eye 1 millimeter, and nostril prominent. বলছে এই সময় কি হয়, লোয়ার যেটা একটু বিগার হয় এবং আপটার্নড হয়, উপরের দিকে থাকে, and মাউথ গ্যাপ কত থাকে সেটা বলে দিয়েছেন, and ear bladder divided into 2 lobes. এই সময় ear bladderটা দুইটা লোবে পরিণত হয়ে যায়, and anterior portion globular and posterior elongated triangle. anterior portion globular, anterior portionটা গ্লোবিউল সাইজ হয় এবং পোস্টেরিয়রটা ইলংগেটেড ট্রায়াঙ্গেল সাইজ হয়. ডর্সাল সাইড অফ দ্য বডি ইজ ইয়েলো, এবং উপরের অংশটাকে ডর্সাল সাইডটা কি হয় ইয়েলো কালার ধারণ করে, এন্ড কডাল ফিন সেপারেটেড বাই স্মল কালারলেস এরিয়া, এবং কডাল ফিনটা ছোট ছোট কালারলেস অংশে বিভক্ত হয়ে যায়. রেশিও বিটুইন টোটাল লেন্থ এন্ড লেন্থ অফ ডর্সাল ফিন এট বেস ইজ 6.4:1. বলছে এই সময়টাই যে আমরা যদি রেশিওটা দেখি, রেশিও দেখে আসলে স্টেজটা অথবা ডেটা নির্ণয় করতে করা যেতে পারে প্র্যাকটিক্যালি, তাহলে এই জন্য বলা হয়েছে রেশিওটা এখানে বলে দেওয়া হয়েছে আর কি, যে টোটাল লেন্থ এন্ড লেন্থ অফ ডর্সাল ফিনের বেসটা কত হয় 6.4:1. After 10 days after hatching, and fimbriated upper lip overhang lower lip. বলছে আপার লিপটা লোয়ার লিপের মধ্যে একটু হ্যাঙ্গিং অবস্থায় চলে আসে, and no barbels visible and no pigmentation on dorsal fin margin, এবং dorsal fin margin তখন কোনো পিগমেন্টেশন হয় নাই. 2 point black chromatophore concentrate on caudal rays. caudal regione অথবা caudal fin এর মধ্যে বা রেগুলোর মধ্যে কিছু পয়েন্টেড ব্ল্যাক কালারের chromatophore জমা হয়, and dorsal fin with 14 branched rays, and pelvic fin with 7 rays, and transparent fin fold persisted from the abdominal to anal region. caudal fin with 30 branched rays. বা এই সময়টাই বলছে বিভিন্ন ফিন রের মধ্যে রেগুলার ভিজিবল হয়. And ratio between total length and dorsal fin at this stage is 5.7:1. And after 15 days after hatching, তখন আসলে অনেকটা জুভেনাইল স্টেজ বলা যেতে পারে আর কি, এই সময় আকার ধারণ করে ফেলে অনেকটা. বা anal fin with 2 to 5 rays, caudal rays 36, and basal 2 to 3 of the dorsal fin pigmented. The dorsal fin এর বেসমেন্টের 2 to 3টা dorsal fin pigmented হয়, and black chromatophore band is caudal region. caudal regione chromatophore একটা ব্যান্ড দেখা যায়. স্কেল নোট অবজার্ভড, এই সময় কোনো স্কেল তখন অবজার্ভ হয় না. আমরা এই সময় রেশিওটা হয় 5.8:1. And 20 days after hatching, body typically darkish, slippery,
সিলভারি কালার্ড। এই সময়টা আমাদের বডিটা সিলভারি কালার দরকার, বাট ডার্কিশ ইন সিলভার। এন্ড স্কেলস প্রমিনেন্ট এন্ড কভার দি ফুল বডি। স্কেল সমস্ত শরীরে স্কেল দেখা যায় এবং সমস্ত বডিকে কভার করে নেয়। টু ডার্ক ব্যান্ডস আর সিন, ওয়ান অ্যাবভ এন্ড ওয়ান বিলো। যে দুইটা ব্যান্ড দেখা যায়, একটা উপরের দিকে একটা নিচের দিকে। ল্যাটারাল লাইন অ্যালং দি বডি এক্সটেন্ড আপ টু দি কর্ডাল রিজন, এবং সেই সময় ল্যাটারাল লাইনে ভিজিবল হয়। ডরসাল ফিন উইথ 3 to 13 রেস, তিনটা থাকে জয়েন্টেড আর 13 হচ্ছে ব্রাঞ্চড। কর্ডাল ফিন রে হচ্ছে 34 রেস আর কভার্ড উইথ orange pigment dots, a black band along the entire wide of the caudal peduncle concave. বলছে এই সময় রেগুলো একটা অরেঞ্জ পিগমেন্টেড ডট দেখা যায় রেগুলোতে, এবং কর্ডাল প্যাডাঙ্কলের একটা ব্ল্যাক ব্যান্ড দেখা ভিজিবল হয়, এবং এর শেপটা হয় কনকেভ and irregular in shape along the anterior margin. To find crescent areas separated by two colorless streak. এটা হচ্ছে ছবি দেখলে বোঝা যাবে, আমি বুঝতে পারছি না। অর্ধচন্দ্রাকৃতির এক ধরনের আচ্ছা যাই হোক, ছবিটা এখানে না হলে বোঝা যাচ্ছে না। তার আমরা চলে যাই আসলে এই পোস্ট লার্ভাল স্টেজ থেকে, পরে আমরা চলে যাবো আসলে ফিডিং অফ রুফাস, স্পন এন্ড ফ্রাই। যে রুইয়ের যে স্পন এবং ফ্রাই তারা কি খায় এবং তাদের খাবার ধরনটা কি। স্পন স্টার্ট ফিডিং আফটার ইয়ক স্যাক অ্যাবজর্পশন। সাধারণত হ্যাচিং এর 3 দিন পর থেকে যে কোনো ফ্রাই খাবার গ্রহণ শুরু করে, তখন তাদেরকে খাবার দেওয়া হয়। Rufous spawn start feeding on plankton from 5th day after hatching. বুঝছিস? 3 দিন পরে সাধারণত স্পন যেগুলো থাকে সেগুলোকে সাধারণত খাওয়ানো হয়, তবে সাধারণত ডিমের কুসুম খাওয়ানো হয়। আর তারপরে আস্তে আস্তে বলা হচ্ছে 5 দিন পরে তারা প্লাঙ্কটন খেতে পারে আর কি। In natural environment, the gut of Rufous fry is shorter than the body length up to the 15th day after hatching, and therefore it increases in length at faster rate than the body. বলছে হ্যাচিং এর 15 দিন পর্যন্ত এদের গাটটা শর্ট থাকে, ছোট থাকে দেন বডি লেন্থ, এবং তারপরে এটা খুব দ্রুত বাড়তে থাকে। In the adult stage, the ratio of gut of the total length is around 12:1. তার মানে কি বডি লেন্থ থেকে 12 টাইমস বিগার থাকে তাদের গাট লেন্থ। And food, রুহি in early life stage prefer zooplankton. এটা আমরা আগে বলেছিলাম একটা লেকচারেই, যে রুহু সাধারণত যখন তাদের আর্লি লাইফ স্টেজে তারা জুপ্লাঙ্কটন খেতে পছন্দ করে, এবং সেখানের মধ্যে রোটিফার আর ক্লাডোসেরান হচ্ছে মোস্টলি। সামটাইমস ফাইটোপ্লাঙ্কটন খায়, বাট অ্যাজ এ ইমার্জেন্সি ফুড। ইন ফিঙ্গারলিং স্টেজ স্ট্রং পজিটিভ সিলেকশন ফর মোস্ট অফ ফাইটোপ্লাঙ্কটন। আসলে যখন তারা ফিঙ্গারলিং হয়ে যায় তখন মূলত তারা ফাইটোপ্লাঙ্কটন খায়। যেমন আমরা যদি লেন্থ অনুযায়ী একটু ডিভাইডেড করি, যে আসলে কোন লেন্থ তাদের খাবারের ধরনটা কিরকম, একটু খেয়াল করলে দেখা যাবে যে আসলে যখন তাদের লেন্থ বাড়তে থাকে তখন তাদের খাবারের ধরনটা চেঞ্জ হতে থাকে। একেবারে ছোট অবস্থায় যেমন 11 to 20 মিলিমিটারে, তখন মোস্ট অফ দি খাবার হচ্ছে তাদের অ্যানিমেল মলিকুল বা অ্যানিমেল ম্যাটার 60%। আর তারপরে যখন বড় হতে থাকে আস্তে আস্তে সেগুলো খুব কম পরিমাণে চলে আসে, যেমন 100 টু লঙ্গার সাইজ মিলিমিটার, 101 থেকে তারপর বেশি যখন হয়ে যায় তখন তাদের অ্যানিমেল মলিকুল হয়ে যায় 0.5%, আর ভেজিটেবল ডেব্রিস হয়ে যায় 56%। আর যখন একটা রুই লার্ভাল স্টেজ পার হয়, ফিঙ্গারলিং পোস্ট লার্ভাল থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের খাবার কিরকম হয়। রুহু ফ্রাই উইথ দ্য ডিফারেন্সিয়েশন অফ all fins acquire all the characteristics of the species except the adult body proportions and coloration. বলছে যে কালারেশন ছাড়া বাকি সব ক্যারেক্টারই তারা এই সময় তারা অর্জন করে ফেলে। Rate of development from the post larval to adolescent stage depends on genetic factor and environmental condition. বলছে এই যে তাদের ডেভেলপমেন্টটা পোস্ট লার্ভাল থেকে অ্যাডোলেসেন্ট হওয়া পর্যন্ত তাদের আবার বিভিন্ন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। বলছে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি হচ্ছে টেম্পারেচার এন্ড আদার ফিজিক্যাল কেমিক্যাল ক্যারেক্টার, যেমন ওয়াটার বডি ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো পিএইচ থেকে হতে পারে, ওয়াটার কোয়ালিটি সেগুলো, এবং পন্ড ফার্টিলিটি, মানে সেখানে কি ধরনের খাবার আছে, ন্যাচারাল ফুড কিরকম আছে, এবং তুমি কি ধরনের খাবার সেখানে প্রোভাইড করতেছো, সেটা ন্যাচারাল হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে আর কি।
তো অ্যাডাল্ট ফেজের ক্ষেত্রে আমরা দেখি এখন Labiorhita is a herbivorous and mid-surface or column feeder and subsists mainly on aquatic algae and higher plants. এটা আমরা আগেও বলেছি যে এরা হচ্ছে হার্বিভোরাস এবং এরা মূলত কলাম ফিডার। তো অনেক সময় বটমে খাবার খায় এবং তাদের মূল খাবার হচ্ছে aquatic algae or higher plants. They are also stated as bottom column feeder, আমি যেটা বলছিলাম আসলে যে তারা কখনো কলাম ফিডার বলে আবার কখনো একসাথে বলে বটম কলাম ফিডার এবং described রুহা as a member of test feeding type, যারা তারা খাবার টেস্ট করে খাবার খায় চুজি। And feeding intensity has been reported high in size class of 51 to 100 millimeter and 101 to 200 millimeter. তাদের ফিডিং ইন্টেন্সিটি এই সময়টাই সবচেয়ে বেশি থাকে এবং পরে আস্তে আস্তে সেগুলো কমতে থাকে যখন 501 থেকে 600 মিলিমিটার এবং স্লাইট ইমপ্রুভমেন্ট ওয়াজ अगेन নোটিস ইন সাইজ 601 থেকে 700 মিলিমিটার। বলছে বিভিন্ন সাইজ ক্লাসের ক্ষেত্রে তাদের খাবারের ইন্টেন্সিটিটা ভেরি করে, বলেছে আপ টু 51 টু 200 মিলিমিটার পর্যন্ত তাদের খাবারের ইন্টেন্সিটিটা খুব বেশি থাকে, তারপরে কমে যায় মাঝখানে এবং আবার একটু বাড়তে থাকে। During the rest of life, feeding intensity was comparatively poor, এবং after that বলছে তাদের মানে পরবর্তী সময়গুলোতে ফিডিং ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতেই থাকে। Feeding intensity of adult are to be affected by the maturation and spawning. বলছে তাদের এই ফিডিং ইন্টেন্সিটি আবার তাদের ম্যাচুরেশন ফ্যাক্টর আর প্লাস তারা কিভাবে স্পনিং করে, কখন স্পনিং করে তার উপর ভিত্তি করে নির্ভর করে। যেমন উদাহরণ হচ্ছে মেল এক্সিবিট বেটার ফিডিং দেন ফিমেল, but female feed more actively during post spawning month than the male. সাধারণত বলছে মেলের ফিডিং ইন্টেন্সিটি বা ফিডিং হ্যাবিট ভালো দেন ফিমেল, বাট ফিমেল অনেক মেল থেকে বেশি খায় কখন পোস্ট স্পনিং সিজন, আর বাকি সময় সাধারণত মেল থেকে কম থাকে। আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে আর কি, ইন জুভেনাইল অ্যাডাল্ট স্টেজ প্রেফারিং অ্যালগি এন্ড সাবমার্জড ভেজিটেশন, এটা আমরা আগে বলেছিলাম আর কি। বাট অ্যাডাল্ট অনেক সময় ডিকেট অর্গানিক ম্যাটারও খেয়ে থাকে। যে এখানে একটা কম্পোজিশন দেওয়া আছে ফিঙ্গারলিং অবস্থায় এবং সাইজ গুলো হচ্ছে 100 to 200 মিলিমিটার লং, তাদের খাবারের ধরনটা কিরকম হয়। সেখানে ইউনিসেলুলার আর ফিলামেন্টাস অ্যালগে থেকে 15%, রোটেন ভেজিটেবল 55%, রোটিফার আর প্রোটোজোন থেকে 2%, ক্রাস্টাসিয়ান 8% আর স্যান্ড পার্টিকেল 5% আর অথবা আনআইডেন্টিফাইড থেকে 17%। আমরা যদি এটাকে কম্পেয়ার করি একটা অ্যাডাল্ট ফিশের ক্ষেত্রে সেরকম অথবা একটু আছে বড় যেটা ইন্ডিভিজুয়াল অ্যাবভ 200 মিলিমিটার লেন্থ ফিড অন ইউনিসেলুলার আর ফিলামেন্টাস অ্যালগি 3%, রোটেন ভেজিটেবল 57% and প্রোটোজোয়া and rotifer 2%, crustacean 8%, sand particle and unidentified হচ্ছে টোটাল 30%। তো এটাকে একটা কম্পারিজন আসতেও পারে অথবা তোমাদের জানা থাকলে ভালো আর কি, যে এই অবস্থায় একটা ফিঙ্গারলিং আর একটা হচ্ছে অ্যাডাল্ট অবস্থায় তাদের খাবারের ধরনটা কিরকম, এটা কম্পারিজন এটা করে ফেলতে পারো তোমরা। তো আমরা এখানে আবার একটা কথা বলি, এটা আমরা প্রায় শেষের দিকেই, যে গ্রোথ রেট কিরকম হয় ফাস্ট গ্রোয়িং স্পিসিস। এটাকে মোটামুটি ফাস্ট গ্রোয়িং স্পিসিস বলা হচ্ছে, রিলেটিভলি লিটল স্লোয়ার দেন কাতলা, বাট কাতলা থেকে কম, বাট মৃগেল থেকে বেশি। attain about 35 to 48 centimeter and 700 to 800 গ্রাম সাধারণত শুধু একটা জি দিয়ে লিখতে হয়, জিএম না। In the first year under ideal culture condition, বুঝছো ভালো কালচার কন্ডিশনে সাধারণত তারা 700 থেকে 800 গ্রাম হয়। And maximum growth in the first year of life of Ruhu reared in tanks has been reported to be 65 centimeter long and 2.95 kg in weight. Break to just 30 second wait করো। হ্যালো, তো বলতেছিলাম আমরা আসলে ম্যাক্সিমাম গ্রোথ, এটা একটা রিপোর্টের কথা বলা আছে যে এখানে আমরা ট্যাঙ্কের স্টাডি করে পাওয়া গেছে যে আসলে 65 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং 2.5 কেজি ইন ফার্স্ট ইয়ার, বাট ইন জেনারেলি 1 কেজির মতো হয় আর কি
in open water অথবা normal culture condition may attain a length of 200 centimeter with the highest published weight of 45 kg বলছে লিটারেচারে যে পাওয়া গেছে তার মধ্যে সর্বোচ্চ 200 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তোমরা হিসাব করে নাও 30 সেন্টিমিটারে এক ফুট, তাহলে কত হয়? এবং 45 কেজি এবং সর্বোচ্চ 45 কেজি পর্যন্ত হতে পারে এবং তাদের লাইফ স্প্যান বলা হয়েছে সর্বোচ্চ 20 ইয়ার্স পর্যন্ত পাওয়া গেছে, 20 বছর পর্যন্ত বাঁচে এমন রিপোর্ট আছে। তো seasonal growth curve of Leviorhita in both confined waters and rivers are very much influenced by the feeding intensity and spawning cycle of the fish. বলছে তাদের গ্রোথ কার্ভটা যেখানে তোমার কনফাইন্ড ওয়াটারে অথবা আমরা যেখানে কালচার ওয়াটারে অথবা রিভার ওয়াটারেও একটা বেশি ইনফ্লুয়েন্স তাদের ফিডিং ইন্টেন্সিটি অথবা স্পনিং সাইকেল দিয়ে এজ অফ রুহু ক্যান বি স্টার্টেড ফ্রম ইটস স্কেল বলছে তাদের এজ থেকে আমরা কি বলেছিলাম এজ থেকে লেবিওরোহিতার বা যে কোনো মাছের আমরা এজ নির্ণয় করতে পারি। It is evident that growth rate commenced at 45% between age 1 to 2 years. বলা হচ্ছে একটা রুই মাছের ক্ষেত্রে 1 বছর 2 বছরের মধ্যে তাদের 47% গ্রোথ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে কমতে থাকে এবং ড্রপ টু 25% ইন দ্য নেক্সট ইয়ার, বুঝছো থার্ড ইয়ারে 25% এ চলে আসে এবং আলটিমেটলি ইট ইজ অনলি 2% বিটুইন এজ 9 to 10 বলছে 9 থেকে 10 বছরের যখন বয়স হয় তখন তাদের মধ্যে গ্রোথ রেট বা টোটাল গ্রোথ রেট থাকে অনলি 2%। লাস্ট স্লাইড আমরা বলতেছিল বিহেভিয়ার, যে রুহু লাইক কাতলা ইজ সাইড টু বি লোকাল মাইগ্রেন্ট। বলছে এরা আমাদের মাইগ্রেটরি স্পিসিস বলতে বুঝি যে সাগর থেকে সমুদ্রে সাগর থেকে নদী থেকে সাগরে সাগর থেকে নদীতে আসে, যেমন ইলিশ, তারপরে ইল ফিশ, এই ধরনের এই ধরনের না, তারা আসলে নদীর এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে, এই জন্য হচ্ছে লোকাল মাইগ্রেন্ট। undertaking short journey in search of suitable breeding ground during the spawning season, which is spawning season সাধারণত suitable breeding ground পাওয়ার জন্য তারা নদীর এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে। in ponds and other enclosed waters, Ruhu could be seen schooling in shallow during the early fry and fingerling stage. এবং এই বলছে পুকুরের মধ্যে যখন মাছগুলো ছোট থাকে, ছোট অবস্থায় দেখা যায় কোথায় থাকে, তারা নদী পুকুরের শ্যালো অঞ্চলে অগভীর অঞ্চলে স্কুলিং করতে দেখা যায় মেনলি ফর ফিডিং পারপাস, কারণ বড় হলে আর থাকে না সেটা, তখন তারা ডিপ ওয়াটারে চলে যায়। তো এই ছিল আমাদের লাইফ সাইকেল ব্রিডিং বায়োলজি অফ লেবিওরোহিতা। আর এখানে লাস্ট স্লাইডে বলা হয়েছে এটা লাইফ সাইকেল, তোমরা দেখে নিও আসলে আমরা যদি অ্যাকুয়াকালচারের জন্য চিন্তা করি তাহলে আমরা তাদের লাইফ সাইকেলটা কিরকম হবে, তাদের ব্রিডিং সাইকেল বা লাইফ সাইকেল যেটাই বলুন সেটা কিরকম হতে পারে আর কি। তোমাদের এখানে তোমাদের আজকে যতটুকু পড়ানো হলো এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে থাকলে বলতে পারো আর কি। না স্যার। খুবই নরম সুরে বললা যে না স্যার। যাই হোক, তোমরা পড়ে তারপরে আমাদের রিভিউ ক্লাসের সময় অথবা তার যে কোনো সময় যে কোনো প্রশ্ন উত্তরণ হলে বলতে পারো আর কি। শীটটা দিয়ে দিয়েন আজকে। ইনশাআল্লাহ দিয়ে দেব। সিনথিয়া না? জি স্যার। আচ্ছা। আর এটা তো স্যার অনেক স্যার টপিক দেখলাম স্যার, এগুলো মনে কেমনে রাখবো স্যার? মনে কিও রাখতে হয় রনি, মনে তো পড়ে পড়ে রাখতে হয়, আসলে তো উপায় নাই। একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো, নিজে আসলে পড়তে গেলে নিজে কিছু টেকনিক বের করে নিতে হবে আসলে কিভাবে মনে রাখা যায়, চেষ্টা করতে হবে, তাই না? জি স্যার, অনেক টপিক। হ্যাঁ, অনেকটা টপিকস আসলে এই সাবজেক্টের টপিকস গুলো একটু এরকমই আর কি, মানে পড়াশোনাগুলো, কারণ যেহেতু বায়োলজি অফ ফার্ম ফিশ, তো বায়োলজি জানতে গেলে তো আসলে একটু গদবাদা কিছু পড়াশোনা করতেই হবে, না করলে তো আর জানা যাবে না, তাই না? তো ঠিক আছে, তোমরা শুরু করো পড়াশোনা। আর
আর পরবর্তী সময় আমরা যখন রিভিউ ক্লাস নেব, আমরা কিছু হয়তোবা এখান থেকে আরো মডিফাই করতে পারবো যে আসলে কোন টপিকস গুলা তোমাদের বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, সেটা হয়তো তখন আমরা একটু সরাসরি ক্লাসে সিলেক্ট করে নিবো আরকি। ঠিক আছে? তো কিন্তু আগে তোমাদের সবাই একটু যে পড়তে হবে, পড়ে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। এভারেজলি গ্রসলি যদি কারো খুব মানে ক্লাসের সব স্টুডেন্ট যদি বলে যে না এই টপিকসটা অনেক কঠিন, তাহলে সেখান থেকে কিভাবে আরো সুন্দর করে শর্ট করা যায় বা সেখানে কিভাবে ভালোভাবে উপস্থাপন করা যায় সেটা আমরা চেষ্টা করব। কিন্তু আগে তোমরা পড়ো সবাই, অন্তত রিডিং পড়ো, কয়েকবার রিডিং পড়ো, বোঝার চেষ্টা করো। ঠিক আছে? একটু শ্রম দাও। ঠিক আছে, ভালো থাকো। আগামীকাল দেখা হবে। স্যার এই নোটটা দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেবো, সমস্যা নেই। আমি এখনই তোমাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা।